ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্র ভান্ডার। রুদ্ধদ্বার বৈঠকের পর হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ। পরমাণু অস্ত্র তৈরিতে বেশি আগ্রহী মোস্তফা খামেনি। দাবি একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থার। কঠিন পরিণতির শঙ্কা কর্মকর্তাদের। হরমুজে অবস্থান শক্তিশালী করতে কূটনৈতিক তৎপরতা শুরু ইরানের। ওমানের সঙ্গে দফায় দফায় বৈঠক। ইতিবাচক অগ্রগতির দাবি তেহরানের। ইরাকের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের। সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি। অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারি আইআরজিসির। 15 দিনের সংঘাতে 200-র বেশি মার্কিন সেনা নিহতের দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানকে মিথ্যা আখ্যা। ভুল সিদ্ধান্ত নিলে নেতানিয়াহুকে কঠোর পরিণতির হুঁশিয়ারি আইআরজিসি মুখপাত্রের। টানা 13 দিনের হামলা পাল্টা হামলার পর হঠাৎই বড় সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে, যুদ্ধের এমন উত্তপ্ত মুহূর্তে কেন এই সিদ্ধান্ত? আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে বড় ধরনের উদ্বেগ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস ও এক্সিওসের বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে 2টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা এবং এর জবাবে যুক্তরাষ্ট্রের পাল্টা অভিযানের পর কার্যত শেষ হয়ে যায় দুই দেশের সাময়িক যুদ্ধবিরতি। এরপর টানা 13 দিন ধরে চলতে থাকে হামলা ও পাল্টা হামলা। এমন পরিস্থিতিতেই হামলা স্থগিতের নির্দেশ দেন ট্রাম্প। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এই সিদ্ধান্তের সবচেয়ে বড় কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল হয়ে পড়া। বিশেষ করে অত্যন্ত ব্যয়বহুল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত বিভিন্ন ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। ফলে এ অবস্থায় ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হতে পারে বলেই আশঙ্কা করছেন কর্মকর্তারা। জানা গেছে, শুক্রবার নিজের শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই বৈঠকেই সাময়িক পরিস্থিতি পর্যালোচনার পর হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই বিরতি কতদিন থাকবে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। অ্যাক্সিওসের নাম প্রকাশে অনিচ্ছুক 2টি সূত্র জানিয়েছে, হামলা 1 বা 2 দিনের মধ্যেই আবার শুরু হতে পারে। আবার পরিস্থিতি বিবেচনায় দীর্ঘ সময়ের জন্য সামরিক অভিযান বন্ধ রাখা হতে পারে। অর্থাৎ ভবিষ্যৎ পদক্ষেপ পুরোপুরি নির্ভর করবে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ও কূটনৈতিক অগ্রগতির ওপর। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্তে 2টি স্পষ্ট বার্তা রয়েছে। প্রথমত, সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে চাইছে ওয়াশিংটন। দ্বিতীয়ত, বর্তমান সামরিক অভিযান কার্যকরিতার প্রায় সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। তাই হামলার পরিধি না বাড়ালে এর ফলও আর উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হবে না। এমন পরিস্থিতিতে অনেকের ধারণা, আপাতত যুদ্ধবিরতি নিয়ে ভবিষ্যতে আরও বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিতে পারে যুক্তরাষ্ট্র। ফলে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমার বদলে নতুন করে আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেই আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পারমাণবিক অস্ত্র তৈরিতে বেশি আগ্রহ দেখাতে পারেন। দীর্ঘ বিশ্লেষণের পর এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিলেও পারমাণবিক বোমা তৈরির বিরোধিতা করতেন। তবে মোস্তফা খামেনি প্রকাশ্যে কখনো পারমাণবিক অস্ত্র তৈরির সমর্থন না দিলেও মার্কিন কর্মকর্তাদের ধারণা, তিনি এবং ইরানের নতুন কট্টরপন্থী নেতৃত্ব ভবিষ্যতে সেই পথেই এগোতে পারেন। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে আরও বেশি উৎসাহিত করে থাকলে সেটি সংঘাতের একটি বড় কৌশলগত পরিণতি হিসেবে বিবেচনা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ইরান হরমুজ প্রণালীর উপর আরও শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে
যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও কঠোর অবস্থান নিয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মোজতবা খামেনির অবস্থা সম্পর্কে একাধিক গোয়েন্দার তথ্য যুদ্ধ শুরুর আগেই সংগ্রহ করা হয়েছিল। সংঘাতের সময় তিনি গুরুতর আহত হন এবং এরপর থেকে জনসমক্ষে তার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তাদের ভাষ্য, মোজতবা খামেনি এখন ইরানের সর্বোচ্চ নেতা হলেও তিনি এখনও তার বাবার মতো পূর্ণ কৃতিত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি। যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটির বিদ্যমান পারমাণবিক কাঠামো সুরক্ষিত রাখতে পদক্ষেপ নিয়েছে। এর মধ্য দিয়ে কিছু সেন্ট্রিফিউজ মধ্য ইরানের অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা পিক এক্স মাউন্টেন এ স্থানান্তরের চেষ্টা রয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের দাবি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইরান। এই কৌশলগত জলপথের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে তেহরান। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, শুক্র ও শনিবার তেহরানে ইরান ও ওমানের উপপররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একাধিক দফায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হরমুজ প্রণালীর নিরাপত্তা, নৌযান চলাচল এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। তার দাবি, আলোচনায় ইতোমধ্যেই ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতেও এমন আলোচনা আরও হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করার পাশাপাশি উপকূলবর্তী দুই দেশের সার্বভৌম অধিকারকে সম্মান জানিয়ে কিভাবে এই গুরুত্বপূর্ণ জলপথ পরিচালনা করা যায় সে বিষয়ে মূলত আলোচনা হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে বর্তমান পরিস্থিতি নিয়েও আশ্বস্ত করেছে তেহরান। তাদের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। স্বাভাবিক নিয়মেই সব ধরনের বাণিজ্যিক নৌযান চলাচল অব্যাহত রয়েছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে থাকা সামরিক উপস্থিতির মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের সক্ষমতা পুনর্গঠন করতে পারলেও যুদ্ধ চললে ইরানও সামরিক অভিযান অব্যাহত রাখবে। আক্রমণীয়ার দাবি, 40 দিনের যুদ্ধ শেষে ইরান নতুন প্রজন্মের ড্রোন মোতায়েন করেছে, যা আরাস-2 ড্রোনের চেয়েও বেশি বিধ্বংসী, নির্ভুল এবং দীর্ঘপাল্লার। তবে নিরাপত্তার স্বার্থে তিনি এসব ড্রোনের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতির পর ক্ষতিগ্রস্ত অনেক সামরিক সরঞ্জাম আবার সচল করা হয়েছে। নতুন প্রযুক্তি যুক্ত হওয়ায় ইরানের আকাশ প্রতিরক্ষা আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। এফইউ আহমেদ, ইত্তেফাক নিউজ। 15 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহিব্বি তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী 8 জুন থেকে 2 জুলাই পর্যন্ত চলা 15 দিনের সংঘাতে ইরানের হামলায় 200 জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। আহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রকাশিত হতাহতের পরিসংখ্যানকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছেন তিনি। মুহিব্বির দাবি, এ সময় যুক্তরাষ্ট্রের 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, 17টি ড্রোন, একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 মেরিটাইম পেট্রোল বিমান, একটি C-17 পরিবহন বিমান এবং 8টি আকাশে জ্বালানি সরবরাহী ট্যাঙ্কার ধ্বংস করা হয়েছে।
এছাড়া 9টি কমান্ড সেন্টার, 5টি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, 6টি পেট্রিয়ট রাডার, 8টি নজরদারি রাডার, 7টি এয়ার ডিফেন্স রাডার, 17টি অস্ত্র ডিপো, 12টি জ্বালানি ট্যাঙ্ক, 6টি ক্ষেপণাস্ত্র হ্যাঙ্গার, 4টি হিমার্স লঞ্চার, 6টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, 1টি গোয়েন্দা তথ্য কেন্দ্র এবং 1টি ফুয়েল পিয়ার ধ্বংস করারও দাবি করেন তিনি। আইআরজিসি মুখপাত্র আরও বলেন, ইরান সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্রের 8টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ঘাঁটিতে 20টি সামরিক শেল্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি। সাক্ষাৎকারে তিনি যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশগুলোকেও সতর্ক করে বলেন, ভবিষ্যতে তারা যদি যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দেয় তবে সেসব স্থাপনাও ইরানের বৈধ লক্ষ্যবস্তু হবে। তার দাবি, যুক্তরাষ্ট্রের B-1 বোমারু বিমান যুক্তরাজ্যের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। একই সঙ্গে ইসরায়েলকে উদ্দেশ্য করে মুহিব্বি বলেন, দেশটি আবার হামলা চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, ইসরায়েল মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়েছে। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ। সিভিল ডিফেন্স পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। তবে হামলায় কোনো হতাহত, ক্ষয়ক্ষতি বা তেল উৎপাদনে প্রভাব পড়েছে কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি সৌদি আরব বা সৌদি আরামকো। এর আগে লোহিত সাগরের দক্ষিণ প্রবেশ পথের কাছে ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত কামারান দ্বীপে বিমান হামলা চালায় সৌদি আরব। বিদ্রোহী নিয়ন্ত্রিত গণমাধ্যম আল মাসিরাহ দাবি করেছে, ইয়েমেনের টেলিযোগাযোগ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় সৌদি আরব। অন্যদিকে বাহরাইনেও একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর মধ্যে অন্তত একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। হামলার পর ধোঁয়া উঠতে দেখা যায়। জবাবে পাল্টা হামলা চালায় বাহরাইনও। তবে স্থানীয় সূত্রের দাবি, দেশটির একটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে নিজ ভূখণ্ডে আঘাত হেনেছে। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ। টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর ধর্মেন্দ্র প্রধানের স্থলাভিষিক্ত হয়েছেন প্রহ্লাদ যোশী। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে প্রহ্লাদ যোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কর্ণাটক থেকে নির্বাচিত লোকসভার সদস্য প্রহ্লাদ যোশী বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি এবং ভোক্তা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের ফলে এখন তিনি ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে প্রায় 2 মাস ধরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থী ও তরুণরা। দিল্লির যন্তর মন্তরে চলা সেই আন্দোলন গত সপ্তাহে আরও তীব্র হয়ে ওঠে। পার্লামেন্ট ভবনের দিকে বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটে। এরপর আন্দোলন রাজধানী দিল্লি ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা 2 দিন দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থাকেন। শেষ পর্যন্ত শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান এবং তার স্থলাভিষিক্ত হলেন প্রহ্লাদ যোশী। ইসলামিক ব্যক্তিত্ব ও ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ও সামরিক শাসক ইব্রাহিম ট্রাওরে। তিনি বলেছেন, উগ্রবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়েছে। এর আগে বেশ কয়েকজন প্রভাবশালী ইমামকে আটক ও বিতর্কিত ধর্মীয় আইন পাশ করান তিনি। মুসলিম ব্যক্তিত্বদের উদ্দেশ্যে ইব্রাহিম ট্রাওরে বলেন, যারা উগ্রবাদ প্রচার করবেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, উগ্রবাদীদের অবশ্যই পরিবর্তন হতে হবে। যদি তারা পরিবর্তন না হয় তাহলে যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া বিতর্কিত ধর্মীয় আইনের পক্ষে সাফাই গিয়েছেন ট্রাওরে। বলেছেন, এই আইনের মাধ্যমে বুর্কিনা ফাসোর ধর্মনিরপেক্ষতার চরিত্রটি ফিরিয়ে আনা হয়েছে। ইমামদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যারা খুতবায় উগ্রবাদ ছড়াবেন তাদের বহিষ্কার করা হবে। তবে যেসব ইমাম ইসলামের শান্তির বার্তা ছড়াবেন তাদের পক্ষে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তার অভিযোগ, বিদেশি শক্তি ধর্মের মাধ্যমে বুর্কিনা ফাসোকে অস্থিতিশীল করে তুলছে। সামরিক জান্তা ও মুসলিম কমিউনিটির মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যেই ট্রাওরের কাছ থেকে এমন হুঁশিয়ারি এলো। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড উৎসব চলাকালে ভয়াবহ গাড়ি হামলার ঘটনা ঘটেছে। ভিড়ের মধ্যে দ্রুতগতির একটি ভ্যান ঢুকে পড়লে অন্তত 1 জন নিহত এবং 16 জন আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ক্রিস্টোফার স্ট্রিট ডে বা প্রাইড উৎসব মূলত LGBTQ বা কুইয়ার সমকামী সম্প্রদায়ের অধিকার, সমতা ও স্বাধীনতার প্রতি সংহতি প্রকাশের আয়োজন। প্রতি বছরের মতো এবারও বার্লিনে কয়েক লাখ মানুষের অংশগ্রহণে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছিল। তবে আনন্দের সেই আয়োজন মুহূর্তেই রূপ নেয় আতঙ্কে। বিবিসির তথ্য অনুযায়ী শনিবার স্থানীয় সময় রাত 10টার কিছু পরে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্ক এলাকায় একটি সাদা ভ্যান হঠাৎ দ্রুতগতিতে উৎসবস্থলের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি মানুষের ওপর উঠে গেলে চারদিকে চিৎকার আর হুড়োহুড়ি শুরু হয়। প্রাণ বাঁচাতে মানুষ দিকবিদিক ছুটতে থাকে। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন একজন পুরুষকে শনাক্ত করা হয়েছে। তিনি আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং ইসলামপন্থী চরমপন্থার সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলে 3 লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া এবং দমকা বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। বিবিসির খবরে বলা হয়েছে, ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গিরন্দ ও নদ অঞ্চলে প্রায় 2.5 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার রাতেই আরও 55,000 বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। দাবানল বর্দো শহরের দিকে ছড়িয়ে পড়ায় ঘন ধোঁয়ায় আকাশ ঢেকে যায় এবং জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। দমকল কর্মকর্তারা জানিয়েছেন, আগুন এতটাই তীব্র যে এটি নিজেই ঘূর্ণিবাতাসের মতো বায়ুপ্রবাহ তৈরি করছে। ফলে মুহূর্তেই আগুনের দিক পরিবর্তন হচ্ছে এবং নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করেছে ফরাসি সরকার। পাশাপাশি ঝোপঝাড় পরিষ্কার ও অগ্নিনিরোধক ফাঁকা এলাকা তৈরি করে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা চলছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেছেন, দাবানলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পুনর্গঠনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদ ও আভিনা অঞ্চলে দাবানলের কারণে প্রায় 60,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া 28,000-এর বেশি মানুষকে নিরাপত্তার স্বার্থে ঘরের ভেতর অবস্থান করতে বলা হয়েছে। পরে টলেডোর কাছে অন্তত 8টি পৌর এলাকাও খালি করার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ। স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে দাবানলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, 70-এর কোটায় ওই ব্যক্তির মরদেহ তার গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছেন, সামনে আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। চলতি বছর ইতোমধ্যেই স্পেনে প্রায় 1,30,000 হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা গত 1 দশকের বার্ষিক গড়ের চেয়েও বেশি।
এদিকে ইতালির সিসিলি দ্বীপে 350টির বেশি দাবানল ছড়িয়ে পড়েছে, যার মধ্যে অন্তত 10টি বড় আকার ধারণ করেছে। কয়েকটি অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে স্কটল্যান্ডের কিয়ানগর্মস ন্যাশনাল পার্কেও টানা 10 দিন ধরে জ্বলছে ভয়াবহ দাবানল। চলতি বছর ইউরোপে দাবানলের ক্ষয়ক্ষতি অতীতের সব রেকর্ড ছড়িয়ে যেতে পারে বলে বলছে কর্তৃপক্ষ। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।